প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, নমস্কার। প্রিয় দর্শক, ভূমিকা দীর্ঘায়িত করব না, শুরুতেই অনুরোধ করি আমাদের আলোচনা ভালো লাগলে, বস্তুনিষ্ঠ মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের সহযোগিতায় আমরা অনেক দূরে গিয়ে এসেছি। 60,000 সাবস্ক্রাইবারের মাইলস্টোন আমরা পার করেছি আপনাদের সহযোগিতায়। লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে বেশি বেশি এগিয়ে দিবেন। ফরিদ ভাইয়ের কাছে আবারও যাই, যে ফরিদ ভাই, একদিকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের দিল্লি সফর, অন্যদিকে ভারতে জঙ্গি গ্রেপ্তার। এই যে দুটো ঘটনা কাকতালীয় ভাবে একদম খাপের খাপ, যেটাকে বলা হয় নাটকীয় ভাষায়, মিলে গেল। পরিস্থিতি আসলে দু দেশের সম্পর্কটা কি হবে? আমাদের পররাষ্ট্রমন্ত্রী কিছুটা চাপে পড়ে যাবেন, আমার এমনটাই মনে হয়। আপনার কাছ থেকে শুনবো বিস্তারিত। আবারও ধন্যবাদ। শুনেন, মোরারজি দেশাই একবার ইন্দিরা গান্ধীকে বলেছিলেন যে আপনি বাংলাদেশটাকে পাকিস্তান ভেঙে বাংলাদেশ বানায়েন না। তা কেন? মানে এটা যদিও এটা শোনা কথা, কতটুকু সত্য জানি না, এটা আমি সিনিয়র নেতাদের মুখে শুনেছি, পড়ি নাই, কিন্তু আবার বলি, আমার ভুল হতে পারে। বলেছিল যে পাকিস্তান যদি বাংলাদেশ বানান তাহলে তখন দুইটা পাকিস্তান হবে, এখন তো একটা পাকিস্তান। এটা ইন্দিরা গান্ধীকে নাকি বলেছিলেন মোরারজি দেশাই। কেউ কেউ আবার বলে এটা বাজপেয়ী বলেছিলেন, কিন্তু আমার মত এটা বাজপেয়ী জি বলেন নাই, মোরারজি দেশাই বলেছিলেন। তো এই বাংলাদেশটা বর্তমানে স্বাধীনতা বিরোধিতার কারণে, এই যে যারা স্বাধীনতা বিরোধী এই দেশে, তারা কিন্তু শতভাগ আওয়ামী লীগ বিরোধী, তার চেয়ে বেশি কিন্তু ভারত বিরোধী। কারণ তাদের বুকের বেদনা, এই জন্যই দেখবে জামাতেরা মিছিল করে। এমনকি কখনো বিএনপি, এই জামাতের মিছিল আবার বিএনপির কপি করে বলতো রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, আপনার মনে থাকার কথা। আচ্ছা, এটা জামাত না হয়ে দিল বুঝলাম, কারণ তার বুকে বেদনা আছে। কারণ মুক্তিযুদ্ধে রাশিয়া এবং ভারত আমাদের সহযোগিতা করছিল। বিএনপি স্লোগানটা কেন দিত? রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। জিয়া রহমানের কি ক্ষতিটা করেছিল রাশিয়ানরা? বিএনপির কি ক্ষতিটা করেছিল রাশিয়ানরা? এই প্রশ্ন করে আমি বিএনপির কোন কর্মী তো প্রশ্নই আসে না, নেতাদের কাছে আর উত্তর পাই না। আমরা এই স্লোগান কেন আপনাদের, রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান? কারণটা কি? আসলে কারণ ওইটাই যেটা তারা বলতে পারতো না, সাহস পাইতো না প্রকাশ। এখন বলে, এখন বলার সময় হয়ে গেছে, এখন দিন তাদের। এখন তো রাত দিন, শুভ সকাল সন্ধ্যা সবই তাদের জন্যই। তারা যা ইচ্ছা তাই বলতে পারে, ৭২ সংবিধান ছিঁড়ে ফেলতে পারে, ৩২ নম্বর ভাঙতে পারে, বঙ্গবন্ধুর নাম নিলে আপনাকে জেলে দিতে পারে, জয় বাংলা স্লোগান দিলে পিটিয়ে মেরে ফেলতে পারে। এখন তো তাদের জন্য পৌষ মাস, তো আমাদের বেলায় বলে শাওন মাস। মানে মানে তাদের যা ইচ্ছা তাই করতে পারে, সেটাকে বোঝাতে আমরা জামাত গুলো বলে থাকি। এখন আপনি যেটা বললেন, এই যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী গেলেন, তারপরে এই ঘটনা ঘটলো, এই ঘটনাটা তো অবশ্যই প্রভাব ফেলবে। এমনিতেই এর আগে যখন তিনি গিয়েছিলেন, তখন তিনি রোহিঙ্গা মিনিস্টার নাকি কি যেন, কি মিনিস্টার ছিলেন জানি না, কি উপদেষ্টা ছিলেন মনে নাই, মনে রাখতে চাইও না। ফরিদ ভাই, আমাদের পররাষ্ট্রমন্ত্রী 7 তারিখে তার যাওয়ার কথা দিল্লিতে, এই মাসের 7 তারিখে। যে না, ওইটা বলতেছি না, মানে এর আগে যখন গিয়েছিল তখন তো ইউনূস সরকার রোহিঙ্গা মিনিস্টার হয়ে গিয়েছিল। তো এইবার আরো তিনি চাপে পড়বেন, কোনো সন্দেহ নেই। এবং এই চাপটা তিনি সামলে উঠতে পারবেন না। এর আগে তার হাতে লিস্ট দেওয়া হয়েছিল যে বাংলাদেশে এরকম জঙ্গিরা আছে, আস্তানা আছে, যেখানে ট্রেনিং হচ্ছে। তিনি দিয়ে সারতে পারেন নাই। তার মধ্যে নতুন করে এই ঝামেলা, এই জব কি দিবে সেটা সময় আমরা সেই দিন দেখবো, যেদিন তিনি দিল্লিতে যাবেন। যারা কথা কথায় বলতো দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, তাদের এখন দেখি দিল্লি ছাড়াও চলে না, দিল্লির তেল ছাড়াও চলে না, দিল্লির পানি ছাড়াও চলে না, দিল্লির চাল ডাল ছাড়াও চলে না। আমরা এখন দেখতেছি যারা বড় বড় স্লোগান দিত তখন দিল্লি না পিন্ডি, পিন্ডি, মানে আসলে তারা পিন্ডির লোক, ওইখানে ঢাকা শব্দ যোগ করতো। তো এই যে পরিস্থিতি, এখন আপনি যেটা বললেন, আমাদের তুলে ধরলেন, ৮ জন সন্ত্রাসীদের মধ্যে 7 জনই বাংলাদেশের, এটা খুবই বিপজ্জনক। কেউ বরিশালের,
কেউ ঝালকাঠি, দেখলাম না ঠিকানা, দেখলাম এক একজনের ঠিকানা সহ লেখা আছে। এটা আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের জন্য ক্ষতিকর। এটা শুধু ভারতের জন্য, ভারতে এই খবরের কারণে শুধু আমাদের ভারতের সরকার সাথে কিন্তু এ ব্যাপারে কোনো মন্তব্য এখনো পর্যন্ত করেনি। করবে না, আমাদের সরকার এটা করবে না। দুইটা কারণে করবে না, মানে এটা যদি করলে সে ফেসে যাবে। একদিকে হলো দেশের মৌলবাদী শক্তির চাপে পড়বে তারা। আপনি হয়তো জানেন যে শুধুমাত্র ওই মন্ত্রী মিস্টার নিতাই, আমাদের যিনি সংস্কৃতি প্রতিমন্ত্রী, তিনি শুধু বলেছেন যে মঙ্গল শোভাযাত্রাকে আনন্দ শোভাযাত্রা করা ঠিক হয় নাই। এর কারণেই দেখবেন যে ওই যে রাজাকার মাহমুদুর রহমানের সামারের দেশ যা ইচ্ছা তাই বলতেছে, মানুষ তার সমালোচনা করতেছে, হেফাজত তার প্রতিবাদ করেছে। মঙ্গল যাত্রা আনন্দ যাত্রা, উনি বলেছেন যে মঙ্গল যাত্রা নামে চলবে, এতে হেফাজতেরও সমস্যা, যে মঙ্গল যাত্রা নাকি করা যাবে না, না জানি কবে আবার মঙ্গল বারটা অন্য কিছু আনন্দ বার বানায় ফেলে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। আপনি যেটা বললেন, এইখানে আমাদের যে এই যে দেশের সাথে ভারতের সম্পর্ক তলানিতে তো চলেই গেছে আমাদের সম্পর্ক। এখন ভারত সিরিয়াস হয়ে যাবে এই বিষয়টা নিয়ে, এবং ভারত অ্যাকশনে যাবে। হয়তো সেই অ্যাকশন গুলো আমরা এখন বুঝতে পারবো না। আর ওই যে আমাদের ভুইয়া সাহেব বললেন যে সরকার এগুলো দেখতেছে না, সরকার এগুলো সবই জানে। বাংলাদেশের যারা জঙ্গি এই মুহূর্তে আছে, বাংলাদেশে যারা ভারত বিরোধী জঙ্গি, এখানে সরকার জানে না তা না। এই দেশের সরকার, বিরোধী দল সবাই এদের পৃষ্ঠপোষকতা করে। এটা সরাসরি, এটা সত্য। এটা হয়তো চক্ষু লজ্জায় বা বদমাইশির কারণে এটা মানবে না, কিন্তু এটাই সত্য। আজকাল দেখেন না যে একটা সেনাবাহিনীর লোকজন একটা হারামজালাকে বলে ফেলছে জঙ্গি এমপি দেয়। কেন এই কথাটা আসছে? সেটা তো একদিন আসে নাই। আগে আমরা ছোট ছোট হাফেজ দেখলে, যারা মাদ্রাসায় পড়তো, হাফেজিয়া মাদ্রাসায়, তাদের দেখলেই আমরা অনেক সম্মান করতাম, হাফেজ দেখলে সম্মান করতাম। এখন মানুষ জঙ্গি কেন বলে? যেমন এখন জুলাই সন্ত্রাসের আন্দোলনের পরে ছাত্র রাজনীতিকে মানুষ ঘৃণার চোখে দেখে। কেন দেখে? তাদের খাসিলতে। মৌলবীদের তো 20 বছর আগেও, 25 বছর আগেও তো কেউ সহজে জঙ্গি বলে নাই। আর এখন একজন এমপি হয়েছে, ওই যে অনুরোধের আসরের এমপি হানজালা নাকি হারামজালা, তাকে দেখে মানুষ বলে ফেলে যে জঙ্গি এমপি দেয়। কেন বলে এই কথাটা? একজন এমপি কে কেন বলে? কারণ এরা জঙ্গিবাদ, এরা নিজেরা জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা করে। আপনি ওয়াজের বয়ানগুলো শুনেন, আপনি যত ওয়াজিন আছে বাংলাদেশে, যত ওয়াজ মাহফিল হয়, সেই ভাষণগুলো আপনি শুনেন, পেয়ে যাবেন। আপনি 2024 সালের পরে ভারত বিরোধী পয়েন্টগুলো আপনি যাচাই বাছাই করেন। এই দেশে জঙ্গিবাদের দুর্বল ভূমি, এই দেশের সরকার জানে, বিরোধী দল জানে, সবাই জানে। কে না জানে? কিন্তু বলতে লজ্জা পায় বা বলবে না, এটাই তো বদমাইশি। বলবে না, কিন্তু যাদের জানার তারা জানে, সারা পৃথিবী জেনে গেছে। কারণ পরকীয়া যারা করে তারা কিন্তু মনে করে যে না, কেউ বোধহয় জানলো না। এক্স আর ওয়াই যখন পরকীয়া করে আর কেউ জানে না, কিন্তু আশেপাশে কিন্তু সবাই জানে। ওই যে আমরা যখন ছোটবেলা কলেজের সামনে ফুল নিয়ে দাঁড়াইতাম বা স্কুলের সামনে, মনে করতাম কেউ বুঝে নাই, কেউ বুঝতেছে না, কিন্তু আসলে সবাই বুঝতেছে ফুলটা কেন নিয়ে আসছে। এটা হলো ওপেন সিক্রেট, সবাই জানে। বাংলাদেশে এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার ভিতরে রিক্রুট করতেছে এখান থেকে। আপনি দেখেন প্রত্যেক বিশ্ববিদ্যালয়গুলো মাদ্রাসা হয়ে গেছে। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তা বলেছেন। আপনি দেখেন বিশ্ববিদ্যালয় যেখানে মাদ্রাসা হয়ে যায়, সেখানে মানুষের মগজটা কোন দিকে গেছে, তাদের মাইন্ড সেট আপ কি,